হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে শোনা কথায় একটি ঘটনা দিয়েছিলাম। আমরা বড়দের কথা, গুরুজনদের কথা না শুনলে কি হয় সেই বিষয় নিয়ে। যারা দেখোনি বা শুনোনি এখনো পর্যন্ত তারা তাড়াতাড়ি যাও, গিয়ে শোনা কথায় ঘটনাটা শুনে নাও। আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে ঘটনায় যাওয়ার আগে তোমাদের প্রথমে একটি শর্টস, ট্রেন্ডিং শর্ট নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। দুদিন আগে তোমাদেরকে আমি আপলোড করেছিলাম আমার ইউটিউবে। তো তোমরা অনেকেই দেখেছো, অনেকেই বলেছো দিদিভাই আমরা এই ট্রেন্ডিং শর্টটা করিনি। অনেকে বলেছো করব করব করে চিন্তা করছিলাম, অনেকে বলেছো যে আমরা বেঁচে গেছি, কেউ কেউ বলেছো দিদিভাই করেছি। সেই যে ইউটিউবের ট্রেন্ডিং শর্টসের যে ভিডিওটা দিই, তারপর থেকে হোয়াটসঅ্যাপে আমাকে লাগাতার 10 থেকে 15 জন জিজ্ঞেস করেছো দিদিভাই এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে একটু লং ভিডিওর মধ্যে বলে দাও। কারণ অনেকেই তোমরা এই ট্রেন্ডিং শর্টটা করে ফেলেছো, যারা জানো না। আর এখনো যারা করনি সাবধান করে দিচ্ছি। এই যে দেখাচ্ছে একটি কাছের প্রথম গ্লাস নিচ্ছে, তার মধ্যে 1 গ্লাস ভর্তি জল, তার মধ্যে একটা চামচ দিয়ে দেখাচ্ছে উপর থেকে হলুদ দিচ্ছে জলের মধ্যে। আস্তে আস্তে লাইটের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি চারপাশটা পুরোটাই অন্ধকার। যেখানে করা হচ্ছে মানে এই ট্রেন্ডিং শটটা, মানে ওইখানেই প্রপার লাইট রয়েছে একটা। লাইটের মধ্যে দেখাচ্ছে জলের ভাবটা যে কত সুন্দরভাবে জলের মধ্যে মানে হলুদটা জাস্ট একটা সুন্দরভাবে খেলতে খেলতে পুরোটা নিচে সুন্দরভাবে বসে যাচ্ছে। আমরা অনেক কিছু জিনিস আমরা আছে যেগুলো আমরা ইউটিউবে দেখে সাথে সাথে করে ফেলি। আমরা কিন্তু এর মানেও বুঝি না। হঠাৎ করে এই কাছের গ্লাসের মধ্যে জল ভর্তি, সেখানে হঠাৎ করে এই হলুদ দেওয়ার ট্রেন্ডিংটা, এটা হঠাৎ কোথা থেকে আসলো, তাই না? আমরা এর মানেও জানি না। আমরা একটা খেলার ছলে করছি সবাই, যে নাকি একটা কাঁচের গ্লাস, তার মধ্যে 1 গ্লাস জল, তার মধ্যে আমরা উপর থেকে হলুদ ফেলে দিচ্ছি। কত সুন্দর আলোটা রয়েছে ওর মধ্যে, গ্লাসের মধ্যে পুরো ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি এটা জানি যে এটা হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিক? হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিক। আর সব থেকে বড় কথা, শুধু যদি ব্ল্যাক ম্যাজিক হতো তাও আলাদা ব্যাপার ছিল। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে চারপাশে যারা মারা গেছেন, আমাদের চারপাশে যে নেগেটিভ এন্টিটি, আত্মা, অতৃপ্ত আত্মা যারা ঘুরে বেড়ায়, যারা এখনো পর্যন্ত জন্ম হয়নি, যারা ছটপট করছে, যারা সুসাইড করেছে, অপঘাতে মৃত্যু হয়ে গেছে, তারা আমাদের চারপাশে, আমরা তাদের দেখতে পারি না, আমাদের চারপাশে রয়েছে। প্রতিটা বাড়িতে নেগেটিভ এন্টিটি থাকে, প্রতিটা বাড়িতে। যদি তোমার বাড়িতে খুব কোলাহল, রাত দিন ঝগড়া ঝামেলা, হতাশা, একা বসে বাড়িতে কেউ কাঁদছে, কেউ একা হয়ে গেছে, তখনই সেই নেগেটিভ যে ভাইবসটা তোমার ঘরে আছে তখনই সে চাগর দেয়। যেই বাড়িতে পুজো পার্বণ, ধূপ ধুনো কেন দিতে বলে? বাড়িতে পুজো, এই লক্ষ্মী পুজো করছে, কালী পুজো করছে, বাড়িতে এত সত্যনারায়ণের পুজো দিচ্ছে, হোম করছে, যজ্ঞ করছে, এগুলো কেন করছে? কেন? যাতে বাড়িতে আমাদের যারা পিতৃপুরুষ মারা গেছে, যারা অপঘাতে মারা গেছে, বাড়ির আশেপাশে যারা মারা গেছে, যাতে কোনো রকম কোনো আত্মা আমাদের যারা চারপাশে, আমাদের বাড়ির মধ্যে বা আমাদের চারপাশে বাড়ির বাইরে যারা মানে সবসময় অপেক্ষা করছে কারো শরীরে আসার জন্য, তারা যেন সেই জায়গাটা না পায়। পুজো পার্বণ বাড়িতে শঙ্খ বাজলে, উলু বাজলে, উলু দিলে, শঙ্খ বাজলে, এইগুলো ধূপ ধুনোতে নেগেটিভ এন্টিটির পাওয়ার কমতে থাকে। যত তোমার বাড়িতে অশান্তি হবে, রাত দিন ঝগড়া ঝামেলা হবে, তত ওদের পাওয়ার তোমাদের থেকে বেশি হতে থাকবে। যখন পাওয়ার ওদের বেশি হয়ে যাবে, তোমাদের শরীরের ইমিউনিটি, তোমাদের শরীরের যে একটা পজিটিভ ভাইবস যখন কমতে থাকবে, তখন ওদের নেগেটিভ যে এনার্জি সেটা বাড়তে থাকে। তখনই দেখবে সংসারে হঠাৎ হঠাৎ করে 1 বছরের মধ্যে 1 জন 2 জন বাড়ির লোক সুসাইড করে ফেলছে। এগুলো আমরা ভাবি ডিপ্রেশন, হয়তো ধার দেনা করেছিল, ঋণ ছিল, হয়তো তার জন্য করে ফেলেছে, কিন্তু অ্যাকচুয়ালিও না, অ্যাকচুয়ালিও না। এর সূত্র যদি ধরে আনতে যাও, এর সূত্র বহু দূর পর্যন্ত চলে যাবে। যার কথা বলে হয়তো আমি
2 দিন 3 দিনেও তোমাদের সাথে আমি শেয়ার করেও শেষ করতে পারবো না কি থেকে কি হয়। দেখো, এগুলো জানি, এগুলো বিষয় নিয়ে অনেক পড়াশোনা করেছি। এই বিষয় নিয়ে যে তোমাদের সাথে আমি কথা বলছি, এইসব যে নেগেটিভ এন্টিটি, এই যে বাড়িতে এত কোলাহল অশান্তি কেন বলে যে শান্ত থাকো শান্ত থাকো, রাগ করলে বাইরে একজন চলে যাও। কারণ শুধু মানুষ যে হট করে রাগ করে একটা সুসাইড করে ফেলছে বা মানুষ যে ক্ষতি করে বসছে, শুধু সেটা মানুষ একার দ্বারায় না, তার শরীরে অন্য রকম জিনিস তখন তাকে হাবি করে, যে সবসময় কাঁদে, সবসময় দুর্বল থাকে, সবসময় একা একা থাকে, সবার মধ্যে আসতে পারে না, পূজা পার্বণ করে না, ঠাকুর দেবতার নাম নেয় না, তারাই দেখবে নিজেকে সবসময় মৃত্যুর পথে আগে এগিয়ে রাখে। এবার বলি, এই যে ট্রেন্ডিং শটের বিষয়টা নিয়ে, প্রথম হচ্ছে জল, কাচ যে কাচের গ্লাস, এটা কিন্তু কোনো স্টিলের গ্লাসে পিতল কাঁসারে করছে না, কাচের গ্লাস। কাচ হচ্ছে নরকের, যে আমাদের নরক আছে যেখানে খারাপ জিনিসের অস্তিত্ব, সেই নরকের দরজাই থাকে কাচের। তাহলে বলে কেন রাতের বেলা কাচ, আয়নায় মুখ দেখবে না? আয়নাটা তো কাচ দিয়ে হয়। বেডরুমে যেখানে তোমরা শোও, সেখানে যদি কোনো কাচের মুখ দেখার মতো আয়না থাকে, তাকে রাতের বেলা ঢাকা দিয়ে রাখো, ঢাকা দিয়ে রাখো। আমারও বাড়িতে আছে, আমিও ঢাকা দিয়ে রেখেছি, আমারও বেডরুমে আছে, ঢাকা দিয়ে রাখো। কারণ কাচ হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে রাস্তা শুরু হয়, যেটা অন্ধকার জগতে যাওয়ার। প্রথম আমরা একটা কাচের গ্লাস নিচ্ছি, তারপরে জল নিয়ে তাকে আহুতি করে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চারপাশে যারা নেগেটিভ আত্মা, যারা আত্মার ওই যে ঘুরে বেড়াচ্ছে অতৃপ্ত আত্মা, নেগেটিভ এন্টিটি, তাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে তোমরা প্রবেশ করো, আমাদের চারপাশে তোমরা এসো। আমরা তাদেরকে ওই জলের মধ্যে হলুদ দিয়ে বার্তা পাঠাচ্ছি যে আমাদের আশেপাশে যে সকল খারাপ আত্মা ঘুরে বেড়াচ্ছ, যারা এখনো ভগবানের কৃপায় তোমরা জন্ম নিতে পারোনি, তাদেরকে আমরা ডাকছি যে আমাদের বাড়িতে এসো। তাও কি, আমরা কাজটা করছি কোথায়? ট্রেন্ডিং শটটা আমরা আমাদের ঘরে বসে, মানে আমরা বাড়িতে ডাকছি। অ্যাকচুয়ালি এই হলুদ জল কাছের গ্লাসে দিয়ে যে আত্মাকে ডাকা হয়, সেগুলো শ্মশানে করা হয়, সেগুলো শ্মশানে করা হয়, ফাঁকা মাঠে করা হয়, যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়, কবরস্থানে করা হয়, ফাঁকা জায়গাতে করা হয়। এগুলো বাড়িতে করতে নেই। এগুলো বাড়িতে করা মানে তুমি সরাসরি সরাসরি প্রেতাত্মাকে তোমার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছ যে তোমরা এসো। একবার যারা করেছো, করে ওখানেই তারা স্টপ হও, দ্বিতীয়বার করবে না। বারবার করা মানে বারবার তাদেরকে ডাকা। হয়তো একবার করেছো, সে হয়তো আসেনি, জাগ্রত হয়নি, বারবার যদি করতে থাকো তাহলে মন্ত্রর দরকার নেই। এগুলো করতে মন্ত্র লাগে, যারা অ্যাকচুয়ালিও করে, কিন্তু মন্ত্রর দরকারে মন্ত্র ছাড়াও কোনো আত্মা যদি তোমার আশেপাশে, খুব নেগেটিভ আত্মা যদি থাকে, যার মোটামুটি একটু পাওয়ার আছে, সে কিন্তু চলে আসবে তোমার সংসারে। তারপর দেখবে এই শর্টস করার পর হচ্ছে কিনা কেউ অবশ্যই বলবে, তারপর আমি সমাধানও বলবো। হট করে দেখবে তোমাদের কাঁধ দুটো হালকা হালকা সপ্তাহখানেক পর ভারী হবে। তারপর দেখবে শরীরে কোনো জোর লাগবে না, গাটা যেন কিরকম একটা ম্যাচ 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 করবে, উঠে কোনো কাজ করতে ইচ্ছা করবে না। মনে হবে না যে আমি উঠে কোনো কাজ করি, কারোর সাথে কথা বলি, সবসময় খিটখিট খিটখিট করবে, রাগ রাগ হবে, কেউ কথা বললে রেগে যাবে, একদম ভালো লাগবে না। এগুলো তোমার বাড়িতে কোনো প্রেতাত্মার আমন্ত্রণ জানিয়েছো, তার কিন্তু সেই আমন্ত্রণ সে একসেপ্ট করে নিয়েছে, একসেপ্ট করে সে কিন্তু তোমার বাড়িতে প্রবেশ করে গেছে। তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই এই বিষয়টা নিয়ে তুমি একটুখানি আমাদের ভালো করে বুঝিয়ে বলো। আমরা এই জিনিসটা করিনি, কিন্তু কেউ কেউ করে ফেলেছো। যারা যারা করেছো, যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবে যে দিদিভাই হ্যাঁ কাঁধ ভার হচ্ছে, শরীর ভার হচ্ছে, বা বাড়িতে দেখছি অশান্তি ঝামেলা হচ্ছে, বা কোনো রকম কিছু তোমরা যদি ভাবো যে এই ট্রেন্ডিং শট করার আগে তোমরা ভালো ছিলে,
কিন্তু তারপর করার পরে তোমরা ভালো নেই আমাকে কমেন্টে জানাবে। তোমাদেরকে এটাই আমার বলার, বলে দিলাম। ওকে, তো চলো এবার আমরা ঘটনায় ফিরি। আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু বাস্তবে শুনলে খুব ভয় লাগবে। আর এটা যার জীবনে ঘটেছে সে কিন্তু এখনো পর্যন্ত একা ঘরে থাকতে ভয় পায়। কোনো কারণে তাকে যদি তুমি কোটি টাকাও দিয়ে বলো তুই 1 ঘন্টার জন্য তুই বাড়িতে থাক, সে থাকবে না। হ্যাঁ, এরকমই একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব। ঘটনাটা আসে হচ্ছে হাওড়া দিয়ে। হাওড়া শিবতলা, তোমরা অনেকেই নাম শুনেছ। হাওড়া শিবতলা থেকে ঘটনাটা পাঠায়, বলে দিদি ভাই এই ঘটনাটা বেসিক্যালি আমার সাথে ঘটে হচ্ছে যখন আমি 12 ক্লাস পরীক্ষা দিচ্ছি। তখন আমার রাতের বেলা জেগে জেগে বই পড়তে হতো। সারাদিন তো পড়তামই, তার মাঝেও মানে সারাদিন বাবা একটু টিভি দেখছে, মায়ের সাথে হয়তো, যেই ফ্ল্যাটে আমরা থাকি ফ্ল্যাটে হয়তো কোনো কোনো আন্টি এসছে, কথা বলছে। দিনের বেলাও আমি পড়াশোনা করতাম, কিন্তু রাতের বেলা আমার একা ঘরে আমি নিস্তব্ধে বসে খুব ভালোভাবে পড়াশোনা করতাম, একদম ঠান্ডা মাথায়। তখন ফ্ল্যাটের মানুষ সবাই ঘুমাচ্ছে, মা বাবাও ঘুমাচ্ছেন, আমি একা। তখন পড়াতে আমার মনটাও লাগতো। আমাদের বোন বলে, আমার নাম সুকন্যা। দিদি ভাই আমার নাম সুকন্যা দত্ত, আমার বাড়ি হাওড়া শিবতলা। আমি যখন ক্লাস 12-এ পড়ি তখনের ঘটনা বলছি, আজ থেকে প্রায় 2 বছর আগে। দিদি ভাই আমার খুব ভালো করে মনে আছে, একদিন রাতে আমার পরের দিনকে ম্যাথস এক্সাম ছিল। আমি ম্যাথসে একটু উইক, তো অল সাবজেক্ট আমার মোটামুটি ভালো, কিন্তু ম্যাথসটা আমি অনেকটাই উইক। অল্প বলাটাও ভুল হবে, অনেকটাই। কিন্তু আমি জানতাম যে এইগুলো আমি পারবো। তো রাতের বেলা ম্যাথস তো আর মুখস্থ করার না, সেগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস। তুমি ম্যাথস যত প্র্যাকটিস করবে তত তোমার কাছে ইজি হবে। তো বলছে রাতের বেলা আমি একটার পর একটা ম্যাথস আমি যেগুলো আসার মতো বলে দিয়েছে সেগুলো আমি প্র্যাকটিস করছি। একটা নোট আমার কপি যে ছিল, তো সেই কপি আমার শেষ হয়ে যায়। তো কপি শেষ হতে আমি আর একটা কপি নিয়ে ওর মধ্যে আবার শুরু করি, প্র্যাকটিস করছি। হঠাৎ করে থাপ করে আমার রুমের মধ্যে একটা শব্দ হয়। আমার, এবার বলি, রুমটা হচ্ছে আমার মানে যে ফ্ল্যাটে থাকতাম শিবতলায়, এখন আমরা ওখানে থাকি না যদিও, সেটা হচ্ছে 2 BHK ছিল। একটা হচ্ছে বাবা মায়ের বেডরুম, একটা হচ্ছে ছোট্ট আমার বেডরুম ছিল। তো আমার বেডরুমটা ছিল একটা পর্দা, তারপর ছিল দরজা, আর কোনো জানালা ছিল না। হ্যাঁ, আমার বেডরুমটা এরকম ভাবেই করা, কোনো জানালা ছিল না। মানে আমার বেডরুমে যদি আলো বাতাস আসতে হয় তাহলে পারে আমার বেডরুম খুললেই ছিল বড় একটা ডাইনিং স্পেস। ওই ডাইনিং এ দুটো বড় বড় উইন্ডো ছিল, ওখান থেকেই মোটামুটি হাওয়া আসতো, যা আসতো। এছাড়া আমার কোনো রুমে উইন্ডো ছিল না। হঠাৎ করে একটা আওয়াজ হলো কিছু পড়ার, কিন্তু আমার রুমটা এতটাই ছোট, কোনো ওয়ার্ড্রপ দেন কোনো আলমিরা কোনো কিছুই আমার কিন্তু রুমে নেই। শুধু বেড ছিল, আর বেডের পাশে ছোট্ট একটা র্যাক করা, যার মধ্যে থাকতো আমার বুকসগুলো। তো আমি ভাবলাম হয়তো ওই র্যাক থেকে আমার কোনো বুকস পড়ে গেছে। আমি তড়িঘড়ি করে, লাইট অন ছিল, নেবে আমি নিচু হয়ে দেখলাম যে কোনো রকম বুকস পড়েছে কেন, কোনো রকম বুকস পড়েছে কিনা। থাপ করে একটা আওয়াজ হয় ভারী কিছু পড়ার। তো আমি দেখলাম যে না, কোনো রকম কোনো কিছুই পড়েনি। তো আমি উঠে আবার প্র্যাকটিস করছি যে এটা কি না কি আওয়াজ হয়েছে। অনেক সময় ফ্ল্যাটে উপরেও ঘরে যদি কোনো আওয়াজ হয় উপরে রুমে, তো সেটা নিচে আসে। তো আমি সেরকমই কিছু ভেবেছি, হয়তো পাশাপাশি বা উপরে কোনো রকম কোনো আওয়াজ হয়েছে। আমাদের বোন বলছে, দিদি ভাই হঠাৎ করে, আমি কিন্তু প্র্যাকটিস করছি, আমার কিন্তু কোনো রকম মাথায় কিচ্ছু আসেনি, আমি আমার মতো প্র্যাকটিস করছি। হঠাৎ একটা পচা, একটা মানে সে ইঁদুর মরলে বা বিড়াল মারা গেলে যেরকম একটা পচা ভ্যাপসা দুর্গন্ধ, মানে বলে বোঝাতে পারবো না, হঠাৎ ওরকম একটা পচা দুর্গন্ধ
আমার বেডরুমের মধ্যে না আস্তে 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 প্রথমে অল্প অল্প আসছিল, আমি ইগনোর করছি, আমার মতো আমি কিন্তু প্র্যাকটিস করছি, কারণ আমি কোনো দিকে মন দিলে হবে না। এমনি আমি কিন্তু ম্যাথসে অনেক উইক, তো সেখানে আমি কোনোভাবে সময় নষ্ট করতে চাই না। এদিকে কিন্তু চোখে প্রচণ্ড ঘুম, চোখ যেন আমার আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, মানে আমি জাস্ট যদি আমি শুই তো আমি ঘুমিয়ে পড়বো, কোনো রকম বসে আছি। তো মা আমাকে বলেছিলেন রাতের বেলা যদি ঘুম পায় তাহলে একটু ব্ল্যাক কফি করে খাস। তো অনেকক্ষণ ধরে চোখটা মানে ভার হয়ে আসছে, আর ঘরের মধ্যে একটা পচা দুর্গন্ধ যেন ভরে যাচ্ছে। আমি সাথে সাথে উঠে দরজাটা খুললাম, দরজাটা খুলে আমি সোজা কিচেনে গেলাম। কিচেনে গিয়ে গরম জল বসালাম, তারপরে একদম মানে যেটা ব্ল্যাক কফি হয়, কোনো সুগার অ্যাড করিনি, আমি জাস্ট খুব ঝটজলদিও হয়ে যায়, কারণ আমি টাইমটা ওয়েস্ট করতে চাইছি না। আমি কোনো রকম করে নিয়ে চলে আসি। এসে আমি আমার রুমে বসে আমি গরম গরম কফিতে চুমুক দিয়ে আমি যেখানে বসেছি আমার বেডে ঠিক ওর সাইডে আমি কফিটাকে রেখে আমি আবার আমার মতো কিন্তু অঙ্কের মধ্যে আমি পুরো মানে মনটা দিয়ে আমি জিনিসগুলো প্র্যাকটিস করছি। হঠাৎ করে বন্ধুটা যেন খুব জোরালো হতে থাকছে, মানে চারপাশে এত পচা ইঁদুর মরা একটা এমন স্মেল ঘরের মধ্যে ভর্তি হয়ে গেল, রীতিমতো আমি অক পাচ্ছি বসে। তারপরে আমি উঠে দরজাটা খুলে দিলাম, যে কেন এরকম দুর্গন্ধ বেরোচ্ছে, আমার ঘরে তো ইঁদুর মরলেও দেখতে পারবো, আমার ওই তো সেলফের মধ্যে বই খাতায় তো ঢুকে ইঁদুর মরবে না, তো সেখানে কোনো প্রশ্নই আসে না। আর খাটের তলায় খাটের মেঝেতে তো আমি আগেই দেখেছি বই খাতা পড়েছি কিনা, পরিষ্কার, লাইট অন, কিন্তু এরকম দুর্গন্ধ বেরোচ্ছে কেন? তো সাথে সাথে আমাদের সুকন্যা বোন বলছে আমি আমার যে রুমের ডোরটা ছিল আমি খুলে দিয়ে আমি বসে কফি খাচ্ছি আর প্র্যাকটিস করছি। হঠাৎ কফির মগটা আমার বেড থেকে অদ্ভুতভাবে, যেটা অসম্ভব ব্যাপার, এরকম হতেই পারে না, কফি মগটা পড়ে গেল। কফি মগটা যদি পড়ারই ছিল, হতে পারে আমি নড়াচড়া করছি, হতে পারে পড়ে গেছে, কিন্তু সেটা যদি পড়ে সেটা বেডের মধ্যেই পড়বে, কোনো মতেই কিন্তু সেটা নিচে পড়বে না, কোনো মতেই না। কাপটা যে কফি কাপটা ছিল কি করে নিচে পড়লো, আমি না অদ্ভুতভাবে আমি আমার ম্যাথস প্র্যাকটিস ছেড়ে ওইদিকে তাকিয়ে রয়েছি যে মেঝেতে কি করে পড়লো, এতটা বেটের ওপরে ছিল আমার পাশে, যদি পড়তো তাহলে পরে তো বেটের মধ্যেই পড়তো, কপিটা নিচে পড়লো কি করে? অনেকক্ষণ ধরে ওইদিকে তাকিয়ে ভাবছি, যা কপিটা পড়ে গেল, আবার বানাতে হবে। হঠাৎ করে আমি ভাবলাম যে হয়তো ভগবান আমাকে বলছে যে ঘুমিয়ে পড়, সকালবেলা উঠে আবার প্র্যাকটিস করব, ঘুমিয়ে পড়ি। মনে মনে এসব ভাবতে ভাবতে বইটা খাতাটা বন্ধ করে রেখে আমি, লাইটটা কিন্তু অন অবস্থায় রয়েছে, রাত তখন প্রায় 2টো বাজে, আমি শুয়ে পড়তে পড়তে চোখে এতটাই ঘুম ছিল আমি ঘুমিয়েও পড়ি। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো আমি যে ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমার মাথায় যে আমি ম্যাথস যে প্র্যাকটিস করছিলাম সেগুলোই কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে, কারণ ম্যাথস এক্সাম আমাকে এনি হাউ ভালো করে দিতে হবে। আর সব থেকে বড় কথা, ক্লাস 7-5-এর না, ক্লাস 12-এর এক্সাম, তো সেখানে আমার প্রস্তুতি কিন্তু কড়াকড়ি আমাকে করতেই হবে। এসব মনে ভাবতে ভাবতে আমি ঘুমাই, মনের মধ্যে মাথার মধ্যে তখনও কিন্তু আমার মস্তিষ্ক ঘুমায়নি, আমি হয়তো ঘুমিয়ে পড়েছি, আমার ব্রেন কিন্তু কাজ করছে। হঠাৎ করে আমার রুমের দরজাটা কেউ যেন আস্তে করে খুললো, একটা ক্যারক্যার করে শব্দ হলো। আর আমি এই প্রসঙ্গে বলে রাখি, যাদের বাড়িতে পুরনো বাড়ি আছে বা কাঠ কাঠ জং ধরেছে বা বর্ষার সময় যে কাঠ বেড়ে যায়, অনেক সময় দেখবে দরজা খুললে একটা ক্যারক্যার করে শব্দ হয়। এই শব্দটা যাদের বাড়ি হয়, মোবিল দাও, অয়েল দাও, যাই করো, যেন সেই আওয়াজটা না হয়, আওয়াজটা বন্ধ করো। এই আওয়াজটা করা মানেও কিন্তু পেট আত্মাকে আমন্ত্রণ করা হয়। হ্যাঁ,
এগুলো আমরা যে তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার নিয়ে যারা এসব রিসার্চ করি, আমরা কিন্তু জানি এই যে শব্দ, এই শব্দটা যদি বারবার তোমার বাড়িতে হতে থাকে, কোনো নেগেটিভ, যদি কোনো নেগেটিভ এন্টিটি থেকে থাকে, অবশ্যই কিন্তু তারা ভাববে যে তুমি তাদেরকে আমন্ত্রণ দিচ্ছ। কারণ ওরা কিন্তু সবকিছু বোঝে না, ওরা শুধু বোঝে যে তুমি ওদেরকে ডাকছো। ওরা এটাই বোঝে তুমি কি জন্য করছো, তুমি কেন ট্রেন্ডিং শর্ট করছো, বা তুমি কেন আওয়াজটা বন্ধ করছো না। ওরা এসব বোঝে না। ওরা একটা জিনিসই বোঝে যে হয়তো কোনো দরকার আমাকে ডাকছে, আর দরকার আমাকে ডাকছে মানেই আমাকে ছুটে যেতে হবে। তারপর যে বারবার এই জিনিসগুলো করছে, যাদের বাড়িতে সব থেকে দুর্বল হাড়ের মানুষ থাকে, যে সব থেকে দুর্বল, তার শরীরে কিন্তু তারা প্রবেশ করে যায়। আর তারপরেই আমরা বুঝতে পারি বাড়িতে কাউকে ভূতে ধরেছে। এরকম কেস আমাদের কাছে আসে। যাই হোক, এই জিনিসগুলো যদি কারোর বাড়িতে হয়ে থাকে, অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো বন্ধ করো, নাহলে কিন্তু বিপদে তোমরাই পড়বে, চরম বিপদে। তারপরে তোমরা দৌড়াদৌড়ি করবে বাড়িতে এরকম হচ্ছে। আর আমি অনেক তোমাদের সাথে এরকম আহ ছোট ছোট শর্টস ভিডিও আপলোড করব। অ্যাকচুয়ালি আমি সময় পাচ্ছি না, যার কারণে তোমাদের অনেক কিছু দিয়ে সতর্ক করব যে আমরা অনেক কিছু জানি না, আমরা অনেক কিছু বুঝি না, ভুল বুঝে ভুলভাবে না জেনে আমরা সঠিক নিয়মে সঠিক কাজ না করে আমরা ভুল কাজ করে বসছি। তার জন্য আমাদের কত বড় সংসারে ক্ষতি নেমে আসছে। এবার আমাদের সুকন্যা বোন বলে, দিদিভাই সেদিন রাতে কোনো রকমে আমার চোখটা লাগে, যখন দরজার আওয়াজটা ওরকম হয় আমি সাথে সাথে চোখটা খুলি। আমার কোনো মতে চোখ খোলার ইচ্ছেও নেই, শরীরও দিচ্ছে না যে আমি চোখ খুলে দেখব। তারপরেও আমি কোনোভাবে যখন যখন চোখটা খুলে আমি তাকাই, তখন আমি দেখলাম দরজাটা খুলে আমার মা দাঁড়িয়ে আছে। মা আমার দিকে দেখছে, কিন্তু আমি যে মাকে চোখ দুটো খুলে তাকিয়ে রয়েছি, আমার মা আমাকে দেখে কিন্তু কোনো রকম কোনো সাড়া শব্দ করছে না। আমার এতটাই ক্লান্ত লাগছে শরীর, আর চোখে এতটাই দুপাতা ভার হয়ে রয়েছে ঘুমে, আমি যে মাকে বলবো যে মা কি হয়েছে বা কিছু, আমি সেই বলার সেই মুহূর্তে সেই পরিস্থিতিতেই নেই। আমি আবার ঘুমিয়ে পড়ি। জানি না মা হয়তো চলে যায়। সকালবেলা আপনা আপনি ঘড়িতে 3:30 অ্যালার্ম দেওয়া ছিল, আমি উঠে পড়ি। উঠে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আর একটা ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আমি আসি। এসে আমি যখন আবার সেই ম্যাথস যখন আমি প্র্যাকটিস করছি, হঠাৎ করে তখন আমার মা উঠে আসে। মা আমাকে বলল, কিরে রাতের বেলা সুন্দরভাবে ম্যাথস করেছিস তো, কোনো প্রবলেম হবে না তো, এক্সাম ঠিকঠাক হবে তো? আমি মাকে বললাম, মা রাতের বেলা তুমি তো এসছিলে মা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর বলো না মা, চোখে এত ঘুম লাগছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। মা তুমি কি এসছিলে মা? আমি তো তোমাকে দেখেছিলাম, তুমি দরজা খুলে দাঁড়িয়েছিলে, তুমি আমাকে ডাকলে না কেন? তাহলে আমি উঠে গিয়ে আরো ভালো হতো, প্র্যাকটিস করতাম। তখন আমার মা আমাকে যেটা বললো আমি সেটা শোনার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমার মা আমাকে খুব মুখ করে কথাটা বললো ভারী গলায় চিৎকার করে, আমি রাতে উঠিনি, আমি রাতে উঠলে তোকে শুতে দিতাম? জানি তো তুই অঙ্ক কিছু পারিস না, কি যে এক্সাম দিবি কি জানি, চিন্তা হচ্ছে, তুই ঘুমিয়েছিলিস। আমি অবাক হয়ে মাকে বললাম, মা তুমি ঠিক বলছো? তুমি কি ভুলে গেছো ঘুমের ঘোরে? তুমি ঠিক বলছো মা? তুমি রাতে আসোনি আমার রুমে? মা আমাকে বললো, না রে, আমি আসলি তোকে কেন মিথ্যে কথা বলবো কেন? আমি তখন ভাবলাম হয়তো আমি ঘুমের ঘুমের তাড়নায় হয়তো আমি ভুল দেখেছি, হয়তো সত্যি সত্যি মা আসেনি। কিন্তু দিদিভাই আমাদের সুকন্যা বোন বলে যে এইটা আমার ম্যাথস এক্সামের পরের দিন আমার ছুটি ছিল 2 দিন, মানে স্যাটারডে সানডে, মন্ডেতে আবার ছিল তোমার জিওগ্রাফি। তো সেই দিনকে আমার সাথে আবার
মানে শনিবার দিন কিছু হয়নি, রোববার দিন রাতে, সোমবার এক্সাম দিতে যাব, আবারও সেম রাতের বেলা ওই রকম হচ্ছে আমার সাথে, কিছু আওয়াজ, কিছু পচা দুর্গন্ধ, মানে কোনো সময় লঙ্কা পোড়ালে যেরকম ঘরে একটা গ্যাস হয়ে যায় ওরকম গলা জ্বালা দিচ্ছে, চোখ জ্বালা করছে, কোনো মতো পড়তে পারছি না। আমার মানে কি বলবো, এত সমস্যা হচ্ছে। লাস্টে রাত্রেবেলা আমি 12:30টার সময় মাকে ডাকি। মা তখন সাথে সাথে আমাকে বললো, কি হয়েছে? এই তো শুলাম, কি আবার দরকার লাগলো বলতো, একা একা পড়তেও পারিস না? মাকে বললাম, মা আমি না পড়তে পারছি না, আমার রুমের মধ্যে রাতের বেলা যখন পড়ছি নানা রকম অদ্ভুত অদ্ভুত শব্দ হয় মা, কিরকম পচা পচা দুর্গন্ধ। হ্যাঁ মা, তুমি সেদিনকে যাওনি, কিন্তু আমি দেখেছি তুমি গিয়েছিলে মা। মা আমাকে বলল যে, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? কেন এরকম তুই পড়ছিস? পড়াশোনায় খুব চাপ পড়ে যাচ্ছে না? তাহলে তুই একটা কাজ কর, যা এখন শুয়ে পড়, তুই 3টের সময় অ্যালার্ম দিয়ে শো, 2 ঘন্টা ঘুমা, উঠে তুই পড়বি, তোর মাথাটা ব্রেনটাকেও তো ঠান্ডা করতে হবে, যা এত চাপ নিস না। আমি মায়ের কথা শুনে হতাশা হয়ে গেলাম। মা আমাকে বলছে এরকম, আমার রুমের মধ্যে এত কিছু হচ্ছে, মা বিশ্বাস করছে না। যাই হোক, আমার কিন্তু ম্যাথস, জিওগ্রাফি দুটো এক্সামই ভালো হয়নি, পেপার আমি ঠিক মতো করতেই পারিনি সলভ। আমি মাকে কাঁদতে কাঁদতে এসে বললাম, মা আমার সাথে এরকম এরকম হচ্ছে, মা আমি পারছি না। আমার মা আমাকে ছুটতে নিয়ে যায় একদম, মানে আমরা যেখানে থাকি ওইখানে সামনাসামনি, মানে এক জায়গায়, মানে কালী মায়ের ওখানে এক তন্ত্র সাধনা করেন একজন অ্যাস্ট্রোলজার, আবার উনি তন্ত্রবিদ্যাও জানেন, ওনার কাছে নিয়ে যায় শিবতলাতেই। উনি তখন বলল, তোর মেয়ের নাম করে কেউ তোর বাড়িরই খুব ক্লোজ আত্মীয় রিলেটিভস তোর মেয়েকে ক্ষতি করছে, যেন ওর এক্সামটা ঠিক না হয়, যাতে ফেল করে যায়। আমার মায়ের তো মাথায় হাত। মা বলছে, কে কি সর্বনাশ, কে করছে? এবার দেখো, আমাকেও অনেকে জিজ্ঞেস করো তোমরা, দিদি ভাই এটা কে করেছে? এগুলো আমরা জানলেও বলতে পারি না, আমি তবুও ক্লু দিই, আমি বলে দিই এরকম মহিলা বা পুরুষ এরকম, তোমরা বুঝে নাও। কিন্তু অনেকেই একদমই বলে না, ওই বলে দেয় কাছের আত্মীয়, ছেলে মেয়ে সেটাও বলতে চায় না, অনেক জোর দিলে বলে। সেরকমই বলে যে একজন মহিলা আহ একটু হাইডে শর্ট, গায়ের রংটা কালো, এরকম কেউ ক্ষতি করেছে। তো মা বুঝতেই পারে যে ক্ষতিটা কে করে। সেই ক্ষতিটা করে আমার কাকার যে ওয়াইফ, মানে আমার কাকি। হ্যাঁ, আমার কাকির সাথে আমার মায়ের দীর্ঘদিনের একটা পারিবারিক অশান্তি। মানে কাকির যেদিনই কোনো সন্তান নেই, কাকি চায় যে আমার পড়াশোনা যেন না হয়, আমি যেন মূর্খ হয়ে থাকি, আমি যেন পড়াশোনা করে ফিউচারে আমার মাকে বাবাকে না দেখি, তার খুব হিংসে। যাই হোক, আমার পরীক্ষা কিন্তু কোনো রকমে আমি পাশ করে যাই। হ্যাঁ, অনেকটা হয়তো আমি নাম্বার করতে পারিনি এক্সামে, ওই দুটো এক্সামে কিন্তু আমি পাস করে যাই, আরগুলো অল সাবজেক্ট আমার ভালো হয় টোটাল। যাই হোক, আমাদের শিবতলা থেকে সুকন্যার সত্য ঘটনা একটি জীবনের বললাম। এরকম আমি প্রচুর কাজ পাই, যারা দেখি বাড়ির রিলেটিভস, বাড়ির মানে নয়, ছোট ছোট যারা বাচ্চা থাকে তাদের এত ক্ষতি করে। তোমাদের আমি শিলিগুড়ি থেকে এক বোনের ঘটনা, খুব রিসেন্ট আমি বলবো। বোন আমাকে নিজে থেকে বলেছে যে, দিদিভাই তুমি আমার নাম দিয়েও বলতে পারো, আমি ভয় পাই না, কারণ দিদিভাই যে মায়ের আশীর্বাদ আমার কাছ থেকে নিয়েছে, বোন সেই মায়ের আশীর্বাদ পড়ে প্রচুর 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 উপকৃত হয়েছে। বলে মানে এমন এমনও জিনিস হয়েছে যে মৃত্যু চোখের সামনে থেকে এসে ঘুরে চলে গেছে, শরীরে স্পর্শ করতে পারিনি। কারণ তারা 3জনই আমার কাছ দিয়ে শরীর বন্ধন করেছে, বাড়ি বন্ধন করিয়েছে। দেন এখনো পরপর কটা কাজ আমাদের আছে, করতে হবে। কাজগুলো করে দেওয়ার পর সেই বোনের ঘটনা আমি তোমাদেরকে শোনাবো। দরকার হলে বোনকে আমি বলবো ছোট্ট করে একটা ভয়েস ক্লিপ পাঠাও, সেটা দিয়ে শুরু করব, যে ওর মত, ওর মত, ওর সহমত পোষণ পেয়েই আমি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ঘটনাটা? আমাদের হাওড়া শিবতলা থেকে সুকন্যা বোন ঘটনাটা শেয়ার করেছিল। আর প্রথমেই তোমাদের যে ট্রেন্ডিং শটটার কথা বললাম, বি কেয়ারফুল, আর কিন্তু করবে না। আর অবশ্যই আজকের যে ঘটনাটা তোমরা তোমাদের পরিবারের ছোট বড় সবাইকে তোমরা শেয়ার করো। হতে পারে আগামীতে কেউ করতে গিয়ে হয়তো ঘটনাটা পেয়ে
আমার আর তারা করবে না। তো চলো এবার কমেন্টের নামগুলো বলি। চলো আমরা প্রথম আজকে দেখি কে করেছো। পরশুদিন শিলংয়ের যে ঘটনাটা দিয়েছিলাম, যে আমার 3 বান্ধবীর ঘটনা, প্রথম কমেন্ট করেছো পার্থ দাস, অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে করেছো ঋষিতা মালাকার, তারপরে স্বপন রাউত, তারপর কমেন্ট করেছো চন্দনা গোপে দিদিভাই, তারপরে কাকুলি সেন। হ্যাঁ, কাকুলি আমাদের দারুণ একটা কমেন্ট করে, কমেন্টটা আমি পড়বো। কাকুলি জানায়, আমার কাছে প্রত্যেক দিন 4 থেকে 5 বছর ধরে কাক আসে। হ্যাঁ, 4 থেকে 5 বছর ধরে সারাদিনে অনেকবার কাকগুলো আমার কাছে আসে আর আমায় তাদের হাতে করে বিস্কুট দেয়। বুঝতে পারছো? মানে তাদের বোন খাওয়ায় আর কি, ওর একটু মিস্টেক হয়েছে। তাদের মধ্যে দুই তিনটে কাক যখনই আসে আমাকে দেখতে না পেলে ডাকে, কাকগুলো ডাকে, খুব চিৎকার চেঁচামেচি করে। আমার বরকে দেখলে সরে যায় আর তার হাতে খায় না। আচ্ছা, কিন্তু সারাদিন এত জ্বালাতন করে, এমনকি ভেতরে চলে আসে, ঘরের ভেতরে চলে আসে বোনকে যদি না পায়। ভাবো, আর আমি বিরক্ত বোধ করি। ভাবো কি অবস্থা। এর পেছনে কিন্তু রহস্য আছে, পূর্ণজন্ম, মানে তোমার আগের জন্মের একটা সম্পর্ক আছে। এরকম কেন হয় আমার সাথে, বোন আমাদের বলেছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা অবশ্যই আমি দেবো, কিন্তু এখন না, মিনি ব্লগে সাথে থাকো, আমি অবশ্যই এর উত্তরটা দেবো কেন হয়। করেছো শিল্পী ডি। আচ্ছা, তারপরে মৌয়া পাল, তারপর কমেন্ট করেছো জলি হাজরা দিদিভাই, সন্তুর দুনিয়া, রমা কর্মকার দিদিভাই, শম্পা মিনি কিচেন। আচ্ছা, তারপরে শোভা ডি কষ্টা, তারপর কমেন্ট করেছো রেশমি ভট্টাচারিয়া, তারপর শুভঙ্কর ঘোড়ই, তারপরে পিঙ্কি দেবনাথ, তারপর কমেন্ট করেছো সুনীল ভট্টাচার্যি, তারপরে কমেন্ট করেছো কৌশিকী ঘোষ, পার্থ দাস, পাপ্পু দে ভাই, কিউট দিশা ব্লগস, ভারতী দত্ত, টিনা আছারিয়া বোন, বর্ষা সরকার, জল্পনা মজুমদার, টক ভালোবাসি, তারপরে তাপসী দি, তারপর কমেন্ট করেছো স্বপ্না বাজাল দিদি ভাই, তারপরে নিত্যা বাসু কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে, মৌসুমী অধিকারী দিদি ভাই, টুকু সাবারওয়াল, জয়শ্রী ঘোষ দিদি ভাই, রূপা দে, তারপর কমেন্ট করেছো আমাদের সর্বশ্রী সিল, টুকু সাবারওয়াল, কিং কোবরা ইয়েট, তারপর আবারও কমেন্ট করেছে মৌসুমী দিদি ভাই, তারপর বর্ষা বোন, তারপরে রেশমি ব্যানার্জি, নীলিমা সিংহ, তারপরে কমেন্ট করেছো সন্তুর দুনিয়া। আচ্ছা, মানে তোমরা এক একজনই 3টে 4টে করে কমেন্ট করেছো, তাই আমি নামগুলো বলে দিচ্ছি। সুমনা ভট্টাচারিয়া, আব্দুল হক ভাই, তারপরে আমাদের কমেন্ট করেছো পার্থ দাস, তারপরে কমেন্ট করেছো দেবাশিস ভট্টাচার্য, কিষাণু মান্না, প্যান্থার গেমিং ওয়াইটি, পিন্টু ঘোষ, সুজাতা দাস দিদিভাই, টিনা আচারিয়া, তারপর প্রদীপ দাস, গঙ্গা বৈরাগী, তারপর কমেন্ট করেছো আমাদের মিম। সবার নামগুলো পড়লাম, তোমরা সবাই খুব ভালো থেকো। হ্যাঁ, আমাদের অনেকেই বলো যে দিদিভাই তুমি কমেন্টের নামগুলো পড়ো, এত সুন্দর সুন্দর বড় বড় কমেন্ট করি কেন পড়ো না। দেখো, অনেকেই তো কমেন্ট করছো, এবার যদি আমি ধরে 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 সবার কমেন্ট গুলো পুরো পড়তে থাকি, তাহলে ঘটনাটা অনেকটা বড় হয়ে যাবে। যত ঘটনা বড় হবে তত এডিটিং করতে সময় লাগবে, তোমাদের কাছে ঘটনা পৌঁছতে অনেক সময় লাগবে। যার জন্য কখনো কখনো পড়ি আর প্রত্যেকদিন তোমাদের নামগুলো বলে দিই। কেন সম্ভব না সবার কমেন্ট পুরো পড়ার। আজকের মতো আসলাম, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল অবশ্যই দুপুর 3টের সময় সোনা কথায় রাতে, আমাদের বেঙ্গলি ব্লগার সোনায়। এখনের মতো টাটা, চলো গুড নাইট, লাভ ইউ টু। আর হ্যাঁ, যেতে যেতে বলে রাখি, অনেক শর্টস করেছি, সোনা কথায় আসবে, মানে ফানি শর্টস, ঠিক আছে? অবশ্যই দেখো, চোখ দেখো, কেমন লাগে জানিও, ঠিক আছে? টাটা।